আজকে 4 জায়গায় 21 শহীদ স্মরণ। তারামণ্ডলের সামনে অনুষ্ঠান মমতা তৃণমূলের। প্রস্তুতি খতিয়ে দেখেন কুণাল ঘোষ। মেয়র রোডে শহীদ স্মরণ নব তৃণমূলের। উপস্থিত মদন মিত্র, ফেরহাদ হাকিম। দিল্লির রাজঘাটে 21শে পালন কাকলিদের। শহীদ মিনারেও কংগ্রেসের শহীদ স্মরণ। যেমনটা আপনাদের বলছিলাম, এবার 4 জায়গায় 21শে শহীদ স্মরণ। তৃণমূলকে খোঁচা যেমন বিধায়ক সজল ঘোষ জানিয়েছিলেন, আর এর পাশাপাশি যেমনটা বলছিলাম যে 4 জায়গায় 21শে স্মরণ। গতকালই রাতভর 21শে সভাস্থলে মমতা বন্দ্যোপাধ্যায়। বিড়লা তারামণ্ডলের কাছে মমতা তৃণমূলের সভা। রাতভর সভাস্থলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। রাতেই সভাস্থলে ডেরেক, মহুয়া এবং দোলা। রাতভর 21শে সভাস্থলে মমতা বন্দ্যোপাধ্যায়। বিড়লা তারামণ্ডলের কাছে মমতা তৃণমূলের সভা। রাতভরই সভাস্থলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। রাতেই সভাস্থলে ডেরেক ওব্রায়েন, মহুয়া, দোলা। রাতভর সভাস্থলে কল্যাণ, কুণাল রাও। সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সান্নিক ঘোষ। চলে যাব সান্নিকের কাছে। সান্নিক, 21শে জুলাই এবার অনেকগুলো ভাগ, আর সেই ভাগের দখল রাখতে কি এই অবস্থান? দেখো, এই যে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে আজকের যে সভা, সেই সভার অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক তাৎপর্য তো অবশ্যই রয়েছে। গত বছর পর্যন্ত ভিক্টোরিয়া হাউসের সামনে যে জমায়েত একত্র হতো তা এবার মোট 4 ভাগে বিভক্ত। তাই কার কাছে মূলত মূল জনস্রোত থাকবে, তাই হয়তো পরবর্তীতে রাজনৈতিক ভবিষ্যৎ ঠিক করবে এ রাজ্যের বিরোধী শক্তির। তাই এই সমস্ত কিছুকে মাথায় রেখেই আজকের 21শে জুলাই তার আলাদা তাৎপর্য অবশ্যই রয়েছে। গতকাল রাত থেকে আমরা যে ছবি দেখতে পেয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে উপস্থিত ছিলেন এই মঞ্চের পাশে। তিনি রাতভর মঞ্চ পাহারা দিয়েছেন। তিনি অভিযোগ করেছেন যে জায়গায় এই মঞ্চ করা হয়েছে সেই জায়গা বারংবার এখানে মঞ্চর কাজ শেষ করতে বাধা পেতে হয়েছে, ব্যানার পোস্টার ছিঁড়ে দেওয়া হয়েছে, এরকম অভিযোগ তিনি বারংবার তুলেছেন। এই সমস্ত কিছুর মধ্যেই আজকে এই জমায়েত হতে চলেছে, এই সভা হতে চলেছে। এই সভায় কীরকম ভিড় হয় সেটা যেমনটা বলছিলাম, যেমন একদিকে তাৎপর্য রয়েছে, পাশাপাশি অবশ্যই এই মঞ্চ থেকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বার্তা দেন সেই দিকেও রাজ্যের বিরোধী থেকে শাসক সব শিবিরেরই নজর থাকবে। অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের এই সভা হাইকোর্টের নির্দেশ মেনে দুপুর 12টা থেকে 3টের মধ্যে এই সভা শেষ করতে হবে, এবং এই সভা আজকে যে সময় হবে সেই সময় যে ভিড় হবে সেই সংখ্যাতেও কিন্তু বাধ্যবাধকতা রয়েছে। আদালতের নির্দেশ মেনে সেই সভা এখানে সংগঠিত করতে হবে। এই জায়গাতে আজকে সকাল থেকেই আমরা যে ছবি দেখতে পেয়েছি, সভার যে মূল মঞ্চ, সেই মূল মঞ্চ ইতিমধ্যেই প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি যে জায়গাটা, অর্থাৎ এই যে রাস্তা তুমি দেখতে পাচ্ছ প্ল্যানেটোরিয়ামের থেকে একাডেমির দিকে আসা এই রাস্তা বরাবরই আজকে জমায়েত হবে। এই একটা লেন, এই লেনটাকে আটকে এখানেই আজকে সভা হচ্ছে, এবং এই জায়গাতেই যারা তৃণমূলের কর্মী সমর্থক তাদের সকাল থেকে আসা আনাগোনা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। এবং দুপুর 12টা থেকে যখন এই সভাতে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন, অন্যান্য বারের তুলনায় এবছর ছবিটা তো অবশ্যই আলাদা। তবে যে জিনিসটা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ, যেমনটা বলছিলাম, যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে অবশ্যই চাইবেন যে এই আজকের এই যে সভা, যেটা মূলত যে 4টি সভা, সেই 4টির মধ্যে একটি, তার মধ্যে এই সভাতে ভিড়কে যত সংখ্যক বাড়ানো সম্ভব, এবং পাশাপাশি এই 21শে জুলাইয়ের পুরো কন্ট্রোল নিজের হাতে রাখতে। জুনেলা, একেবারে অবশ্যই সেদিকে নজর থাকবে। অনেকে ধন্যবাদ। সানিক কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সানিক ঘোষের সঙ্গে। আর যেমনটা আপনাদের বলছিলাম যে 21শে জুলাই স্মরণে এবার নব তৃণমূল, মেয়র রোডে নব তৃণমূলের 21শে জুলাই। ব্যানারে 21শে জুলাইয়ের শহীদদের নাম, নব তৃণমূলের ব্যানারে মনীষীদের ছবিও, ব্যানারে সভাপতি অরূপ রায়ের নাম। নব তৃণমূলের তরফে মেয়র রোডে শহীদ দিবস পালন, এবং বলা হচ্ছিল জেলার দিকে দিকে থেকে লোক আসবে, এই শহীদ তর্পণে অংশগ্রহণ করবে। অন্যান্য বছরের যে ছবি, সেই ছবি কার্যত আর দেখা যাচ্ছে না, কারণ সকাল এখন 8টা বাজে। যে শহীদ তর্পণের জায়গা মেয়রের ওপর যে সভাস্থল, কার্যত ফাঁকা, দেখা নেই কোনো কর্মী সমর্থকের। কারণ এই তৃণমূল কংগ্রেসের যে শহীদ দিবস পালন,
তা 4 ভাগে বিভক্ত হয়ে গেছে। একদিকে বিড়লা প্যারেডের সামনে কালীঘাট তৃণমূলপন্থীর শহীদ তর্পণ পালন করা হবে, অন্যদিকে নব তৃণমূলের যারা রয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের মেয়র রোডে তাদের পক্ষ থেকে পালন করা হচ্ছে, এনসিপিআর তরফ থেকে শহীদ তর্পণ করা হবে, অন্যদিকে কংগ্রেসের তরফ থেকে করা হবে। কর্মী সমর্থকরা তাহলে যাবেন কোথায়? এখনো পর্যন্ত কোনো কর্মী সমর্থকরা এই সভাস্থলে এসে পৌঁছায়নি। দেখানোর চেষ্টা করব এই সভাস্থল ইতিমধ্যে সাজিয়ে তোলা হয়েছে, বড় বড় ফেস্টুন ব্যানার লাগানো হয়েছে, সেখানে মনীষী বিপ্লবীদের ছবি, এছাড়া শহীদ যারা হয়েছিলেন এই দিনে তাদের নাম উল্লেখ রয়েছে, এবং এখানে দেখা যাচ্ছে যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ব্যানার এবং সভাপতি অরূপ রায়ের নাম, এবং মঞ্চের ঠিক ডান দিকেই রাখা হয়েছে শহীদ বেদি। কিন্তু এখনো পর্যন্ত দেখা নেই কোনো কর্মী সমর্থকের। বিগত বছরের যে চেনা ছবি, সেই চেনা ছবির কিন্তু আর দেখা মিলছে না। অর্থাৎ এই শহীদ দিবস উপলক্ষে দুদিন আগে থেকে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ থেকে কর্মী সমর্থকদের নিয়ে এসে বিভিন্ন জায়গায় রেখে চলতো খাওয়া দাওয়া, তাদেরকে রাখার বন্দোবস্ত, তারপরে একে একে সকাল 6টা থেকেই শুরু হয়ে যেত ভিড়। কিন্তু এখন ঘড়ি কাটা 8টা বাজে, কোনো রকম কিন্তু কর্মী সমর্থকের দেখা নেই এই সভামঞ্চে। আর কর্মী সমর্থকরা আদতে কোন তৃণমূলে যাবে এই নিয়ে কিন্তু ইতিমধ্যে তাদের মধ্যেই একটা মাথায় চিন্তা বেড়ে রয়েছে। ক্যামেরায় খোকনের সঙ্গে রৌনক, নিউজ 18 বাংলা, কলকাতা। আজ 21শে জুলাই শহীদ স্মরণের দিন। তৃণমূল ক্ষমতায় আসার পর 21শে জুলাই মানেই ছিল একটা জমজমাট জনসভা। গত বছরও সেই ছবিটাই দেখেছিলেন রাজ্যবাসী থেকে গোটা দেশ। কিন্তু পালা বদলের বাংলায় সেই ছবিটাই উধাও। গীতাঞ্জলি স্টেডিয়াম থেকে সেন্ট্রাল পার্ক কিংবা শিয়ালদা হাওড়া স্টেশন, বিভিন্ন জেলায় স্টেশন, আর অন্যান্য বছর 21শে জুলাই এইসব জায়গায় ঠিক করতো তৃণমূল কর্মীরা। কিন্তু এবার সেখানেই ফাঁকা। একুশে ফাঁকা বাঁকুড়া স্টেশনও। আগে 21শে জুলাইয়ে ভিড়ে ঠাসা থাকতো বাঁকুড়া স্টেশন, আর এবার একেবারে খাঁ করছে বাঁকুড়া স্টেশন। দেখুন সেই ছবি। আমি এই মুহূর্তে রয়েছি বাঁকুড়া স্টেশনে, আর এই বাঁকুড়া স্টেশনে 21শে জুলাই এলেই আগের দিন রাত্রি থেকে বাঁকুড়ার বিভিন্ন দিক থেকে প্রচুর মানুষ ভিড় জমাতেন বাঁকুড়া স্টেশন চত্বরে। তাদের হাতে থাকতো তৃণমূলের পতাকা, বুকে থাকতো 21শে জুলাইয়ের শহীদ সমাবেশের ব্যাচ। তারা তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় নামে স্লোগান দিতে দিতে 21শে জুলাইয়ের জন্য টেনে উঠতেন। কিন্তু আজকে সকাল থেকে এবং গতকাল রাত্রেও একই ছবি ধরা পড়েছে বাঁকুড়া স্টেশনে, যেখানে বাঁকুড়া স্টেশনে যাত্রীরা ঠিক রয়েছে, কিন্তু 21শে জুলাইয়ের উদ্দেশ্যে রওনা দেওয়া তৃণমূল কর্মী সমর্থক ঋত কিংবা তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় পন্থীদের কোনো ভিড় লক্ষ্য করা যাচ্ছে না। সেখানেই প্রশ্ন উঠছেন, তাহলে 21শে জুলাই শহীদ সমাবেশের যে আবেগ, যে উন্মাদনা, সেটা কোথায় গেল? এবং বাঁকুড়া স্টেশন চত্বরে এই মুহূর্তে সাধারণ যাত্রীরা রয়েছেন, কিন্তু কোনো তৃণমূলপন্থী প্ল্যাকার্ড, ফেস্টুন সহ পতাকা হাতে কোনো কর্মীকেই দেখা মিলছে না। তাহলে কি 21শে জুলাইয়ের মঞ্চে পৌঁছবে না বাঁকুড়ার কর্মীরা? এমনই প্রশ্ন উঠছে বিভিন্ন দিক থেকে। রাজনৈতিক মহলও চিন্তা করছে, তাহলে 21শে জুলাইয়ের যে মঞ্চ বাঁধা হয়েছে, তিনটি মঞ্চ হয়েছে কলকাতায়, সেখানে কারা পৌঁছবেন, সেখানে কারা ভিড় জমাবেন? মূলত বাঁকুড়ার যেসব কর্মী সমর্থকরা রয়েছেন তারা কিন্তু চোখে মিলছে না এই বাঁকুড়া স্টেশন চত্বরে। বাঁকুড়া স্টেশন থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা। বাঁকুড়া স্টেশনের ছবি আপনাদের দেখালাম, এবার দুর্গাপুরের স্টেশনের ছবি দেখাবো। 21শে ফাঁকা দুর্গাপুর স্টেশনও। জল বিস্কুট নিয়ে হাজির বিজেপি কর্মীরা। তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় কই? দুর্গাপুর স্টেশনের ছবি দেখছেন। 21শে ফাঁকা দুর্গাপুর স্টেশন। অন্যান্য বছর এই দুর্গাপুর স্টেশনে ঠিক থেকে ভিড় থাকতো, কর্মী সমর্থক, তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় থাকতো। কিন্তু এবারে 21শে ফাঁকা দুর্গাপুর স্টেশনও। জল বিস্কুট নিয়ে হাজির হয়েছেন বিজেপি কর্মীরা, কিন্তু তৃণমূল সমর্থকদের ভিড় কোথায়? বিগত 15 বছরের তৃণমূল শাসনে যখনই আমাদের বিজেপির কার্যকর্তারা কোনো কর্মসূচি পালন করার জন্য যখনই এই স্টেশন থেকে রওনা দিতেন কলকাতার উদ্দেশ্যে, প্রশাসনকে সামনে রেখে আর তৃণমূলের গুন্ডা বাহিনীকে সামনে রেখে আমাদের সমস্ত কার্যকর্তাদেরকে জোর করে আমাদের ট্রেন থেকে নামানো হতো, অত্যাচার করা হতো। কিন্তু আজকে ভারতীয় জনতা পার্টি কার্যকর্তারা যারা তৃণমূল পন্থীরা আছে তাদের জন্য আমরা জল আর বিস্কুট অ্যারেঞ্জমেন্ট করেছি যাতে রাস্তায় তাদের কোনো অসুবিধা না হয়। খুব দুর্ভাগ্যের বিষয় যে আমরা
গোটা স্টেশন চত্বরে ঘুরে বেড়ালাম, তৃণমূলের একটা কার্যকর্তাই দেখলাম না। তা আমরা দুর্ভাগ্য, আমরা যে সেবা নিয়ে এসেছিলাম সে সেবাটা করতে পারিনি। আমেরিকা যাওয়ার অনুমতি চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, অনুমতি দিল না আদালত। পাল্টা বিচারপতির প্রশ্ন, এই শহরে চোখের হাসপাতাল থেকে কি পরামর্শ নেওয়া হয়েছিল? কলকাতায় বা দেশের অন্য প্রান্তে কি এই চিকিৎসা সম্ভব নয়? যারা বেশি লম্পজম্প করছে। ডিজে মামলায় কলকাতা হাইকোর্টের কাছে আমেরিকা যাওয়ার ছাড়পত্র চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখের চিকিৎসা করানোর জন্য। অভিষেকের আর্জি খারিজ করে দিল আদালত। বিচারপতির প্রশ্ন, এই শহরের চোখের হাসপাতাল থেকে কি পরামর্শ নেওয়া হয়েছিল? কলকাতায় বা দেশের অন্য প্রান্তে কি এই চিকিৎসা সম্ভব নয়? এসএসকেএম হাসপাতালের চক্ষু বিভাগের প্রধানের কাছে যান, সেখানে পরীক্ষা করিয়ে রিপোর্ট আনুন। যদি বিদেশে চিকিৎসা ছাড়া অন্য কোনো উপায় না থাকে তাহলে বিবেচনা করবে আদালত। বিচারপতি সৌগত ভট্টাচার্য আরও বলেন, তিনি মেডিকেল কাউন্সিলের সিনিয়র আইনজীবী ছিলেন, ফলে কোথায় কি চিকিৎসা হয় তা জানা তার। দৃশ্যে পালানো, ইডি এবং সিবিআই এবং আমাদের যে ব্যবস্থা আছে বিচার ব্যবস্থা, সেখান থেকে পালানো বুঝে গেছেন বিচারপতিরা, সেই জন্যই বলেছেন। ওনার তো বাকি জনগণকে ডায়মন্ড হারবারের সেবাশ্রয় কি আমেরিকান ডাক্তার এসেছিলেন, আমি এটাই প্রশ্ন করব। আদালতের এহেন মন্তব্যের পর অনেকের মনেই একাধিক প্রশ্ন উঠেছে। ভারতে কি উন্নত মানের চোখের চিকিৎসা মেলে না? ঢাকঢোল পিটিয়ে নিজের নির্বাচনী কেন্দ্রে সেবাশ্রয় তৈরি করেছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি সেবাশ্রয়ে চোখ দেখিয়েছেন? চোখের সমস্যা নিয়ে কথা বলেছেন এসএসকেএম বা কলকাতা মেডিকেলে? যোগাযোগ করেছেন দেশের অন্য বড় হাসপাতালে? মমতা বন্দ্যোপাধ্যায় তো চিকিৎসা করাতে কখনো বিদেশ যাননি। এগুলো সবাই জানে, নাটক করছে, পালানোর চেষ্টা করছেন, বন্দি করছেন বাইরে যাওয়ার অথবা মানি শিফট করার, এছাড়া কোনো কারণ নেই। আর সেটা কোর্ট ধরে ফেলেছে, ধরে ফেলেই তার যাত্রা বন্ধ করে। উনি যাচ্ছেন, গিয়ে ওই যে টেকনোলজি আছে, পরিষেবা আছে, সেটাকে অ্যাডাপ্ট করে নিয়ে এসে ওয়েস্ট বেঙ্গলে তার কৃষিকে অর্থাৎ মুখ্যমন্ত্রীকে বলে পশ্চিমবঙ্গে চালু করা হোক। যদি অভিষেকবাবু ওই সময় আমার কথাটা সাজেশন হিসাবে নিতেন, তাহলে আজকে ওনাকে বিদেশ যেতে লাগতো না, এখানে চিকিৎসার পরিষেবা পেয়ে যেতেন। অভিষেকের আমেরিকা যাওয়ার আর্জি নিয়ে ফের শুনানি আগামী মাসে। নিউজ 18 বাংলা। ফের মদনের নিশানায় অভিষেক। মমতা তৃণমূল ছেড়ে নব তৃণমূলে যোগ দেওয়ার দিনেই আক্রমণ। রবিবার ফেসবুক লাইভেও তোপ। গতকাল ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে করা আক্রমণ মদন মিত্রর। অভিষেক বন্দ্যোপাধ্যায় কাছে আমি ব্যক্তিগতভাবে গিয়েছিলাম, আমিও ছিলাম, আমার সঙ্গে কুণাল ঘোষও ছিল 15 ডেজ বিফোর। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেছিলাম, একটা স্টেটমেন্ট করে বলে দে যে আমি সব কিছুর জন্য দায়ী, আমায় আপনারা মুক্তি দিন, আমি সব দায়িত্ব থেকে সরে যাচ্ছি, আপনারা চালান পার্টি। তার উত্তরে অভিষেক আমাদের বললেন যে আমি যে ছেড়ে দেবো তার বদলে আমায় কি দেবে। আমরা বললাম, এটা তো বিয়ের পাকা দেখা নয় যে তুমি গলার হার দেবে আমি তোমায় আংটি দেবো। তখন বললো, তাহলে আমাকে আমেরিকাটা ছেড়ে দিক। আমেরিকা ওরা কি করে ছাড়বে? আমেরিকা ছাড়বে তো কোর্ট, আর আমেরিকা গিয়ে কেউ যদি না ফেরে তখন কি হবে? তাহলে একটা কাজ করুক, আমি যা যা বলবো সেই কন্ডিশন গুলো ফুলফিল করুক। এমন মনে হচ্ছে বোধহয় আলেকজান্ডার পুরুষ সঙ্গে কথা বলছে, যে জিতা ওই সিকান্দার, বিজেপি জিতে গেছে, তুমি পদত্যাগ করো। উনি বলছেন আমি পদত্যাগ করতে রাজি আছি, এক্ষুনি পদত্যাগ করো, চলে আসুন আপনারা, সব ড্রামা, কেউ ফিরবে না। আপনি যদি নাটকের চূড়ান্ত মুহূর্তটা ভিলেনের মতো হিরোর জায়গায় নিজেকে পেশ করে নিজে পছন্দ করেন, তাহলে হতে পারে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার মধ্যে একটা ক্রিমিনাল ইনস্টিংক্ট আছে, ওর মধ্যে একটা কোনো অন্যায় করা বা কোনো দুর্ঘটনা ঘটানোর একটা সাহস আছে। আমি বলেছি যে আমার জীবনে ইতিমধ্যেই একবার প্রাণনাশের চেষ্টা হয়েছে কামারহাটিতে, এবং সেটা খুবই মারাত্মকভাবে আমি কোনোভাবে মিটেছি, কিন্তু তার সঙ্গে অভিষেক বা মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো যোগাযোগ নেই। আমি বলতে চেয়েছি অভিষেকের মধ্যে সেই ক্রিমিনাল ইনস্টিংক্ট আছে, ও যদি মনে করে তাহলে অনেক কিছু করতে পারে, কিন্তু করেনি। করতে পারে আর করেছে, দুটোর মধ্যে তফাৎ আছে। নিউটাউনে তরুণীর রহস্য মৃত্যু। 25 বছরের তৃষা সাহার ঝুলন্ত দেহ উদ্ধার। ফ্ল্যাট থেকে তরুণীর সঙ্গীকেও রক্তাক্ত অবস্থায় উদ্ধার।
4 মাস ধরে ওই যুবকের সঙ্গে লিভ-ইনে থাকতেন তরুণী। খুন নাকি আত্মহত্যা, তদন্তে নিউ টাউন থানা। কয়েক মাসের সম্পর্ক, 4 মাস ধরে লিভ ইন, হঠাৎ বিপর্যয়। খাস কলকাতাতেই শিউরে ওঠা কাণ্ড। নিউ টাউনের আবাসনে ভয়ঙ্কর পরিণতি তরুণীর। রবিবার রাতে ফ্ল্যাট থেকে তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় তরুণীর লিভ ইন পার্টনারকে। তার হাতের শিরা কাটা ছিল। নিউ টাউন চণ্ডীবেড়িয়ায় লিভ ইন পার্টনারের রহস্যজনকভাবে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় এবং এই যে বাড়ি, এই বাড়ি থেকেই মূলত 4 মাস আগে ভাড়া এসেছিলেন এবং এখান থেকেই ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার হয় তৃষা সাহার এবং সঙ্গে তার যে লিভ ইন পার্টনার ছিল সৌভিক রায়, তারও রক্তাক্ত অবস্থায় এখান থেকে উদ্ধার করা হয়। সৌভিক রায় এখনো পর্যন্ত আশঙ্কাজনক অবস্থায় তার চিকিৎসা চলছে। কতদিন ধরে ভাড়া থাকতে গেলেন? 4-5 মাস ভাড়া ছিল। তো আমার তো পাশে বাড়ি থাকি, এখানে কি হয়েছে জানি না। উনি আমাকে ফোন করলো, সুইসাইড করেছে, থানায় ফোন করলো। সঙ্গে সঙ্গে আমি এসে দেখলাম, ফোন করলাম, ফোন ধরছে না কিছুতেই। এখানে নক করলাম, খুলছে না। থানায় জানালাম, তারপরে ও খুললো, আমাকে ফোন করলো, এসে দেখলাম এই অবস্থা। তারপরে পুলিশ এসে যে করণে সই করেছে। লিভ-ইন থাকতো? হ্যাঁ, লিভিংয়ে থাকতো। কি মনে হচ্ছে কোনো ঝামেলা অশান্তি আগে কিছু শুনেছেন? না না, কোনোদিন কিছু শুনিনি। পুলিশ এসেছিল, তারপরে আমরা খবর পেয়েছি যে একজন গলায় দড়ি দিয়েছে আর একজন হাত কেটেছিল। রক্তাক্ত অবস্থায় উদ্ধার? হ্যাঁ, রক্তাক্ত অবস্থায় উদ্ধার। এরা কি থাকতো কতদিন ধরে এখানে? 3-4 মাস এরকম। কি কাজ করতো সেটাও আমরা জানি না। মৃতার নাম তৃষা সাহা। তার বাড়ি উত্তর 24 পরগনার নৈহাটিতে। সূত্রের খবর, 4 মাস আগে সৌভিক রায় নামে নৈহাটির এক যুবকের সঙ্গে একসঙ্গে থাকতে শুরু করেন। নিউ টাউনের চণ্ডীবেড়িয়াতে একটি ফ্ল্যাট ভাড়া নেন তারা। পুলিশের প্রাথমিক অনুমান, সম্পর্কে টানাপোড়েনের কারণে এমন মর্মান্তিক ঘটনা ঘটে থাকতে পারে। তবে বিষয়টি পরিষ্কার নয়। তার লিভ ইন পার্টনার সৌভিক আপাতত হাসপাতালে চিকিৎসাধীন। কিভাবে ঘটনাটি ঘটল তা নিয়ে দানা বেঁধেছে রহস্য। সৌভিক ও তৃষার মধ্যে কোনো ঝামেলা হয়েছিল কিনা খতিয়ে দেখছে পুলিশ। ক্যামেরায় গোপাল ওঝার সঙ্গে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। জব কার্ডে টাকা পেয়েছেন? না, দেয় না আমাদের নেতারা খেয়ে নিয়ে। জব কার্ড আমি পাইনি, 5 বছর 6 বছর পাই, তারপরে জব কার্ডটা দিয়েছে, টাকা কোনোদিন পাই না। আমরা টাকা পাইনি। আমাদের 18,000-এর মধ্যে 4,000 টাকা দিয়েছে, বাদ বাকি টাকা বাকি আছে। পঞ্চায়েতে গেছি, ব্যাংকে গেছি, টাকা ঢুকলেই দিব, তাই বলে দেয়নি। আমরা এর পরিবর্তন করব, এই সপ্তাহে বিল আনবো। পঞ্চায়েত দপ্তরে দুর্নীতি আটকাতেই এই নয়া আইনে সংশোধন আনছে রাজ্য সরকার। এই বদলের ফলে দুর্নীতি, স্বজন পোষণের অভিযোগ আর উঠে আসবে না বলেই মনে করছে প্রশাসনিক মহল। পঞ্চায়েতি প্রধানদেরকে বিল সই করার অধিকার দেওয়া হয়েছে, আর্থিক ক্ষমতা দেওয়া হয়েছে। ভারতবর্ষের কোথাও পঞ্চায়েত রাজের মধ্যে অধিকার নাই। তাই পশ্চিমবাংলায় পঞ্চায়েতের মধ্যে এত হিংসা, এত চুরি, এত মারামারি। আমরা এর পরিবর্তন করব, এই সপ্তাহে বিল আনবো। প্রধানদের হাত থেকে এই সিগনেটারির ক্ষমতা কেড়ে নেব, সেক্রেটারিকে ক্ষমতা দেবো, যাতে কেউ আটকাতে না পারে কাজ।